চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এশিয়ান গেমসকে সামনে রেখে নতুন কোচের অধীনে বেশ জোরে সোরে চলছে হকি দলের প্রস্তুতি। অনুশীলনের পাশাপাশি দেশের মাটিতেই অনুশীলন ম্যাচেও বড় জয় জিমি আশরাফুলদের। বাংলাদেশ জুনিয়র হকি দলের বিপক্ষে 7-1 ব্যবধানে জিতেছে তারা। তবে এই জয়ে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন কোচ পিটার গেরহার্ড। 31 আগস্ট থেকে শুরু হওয়া 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য শক্তিশালী দল গড়ার পরিকল্পনা বাফুফের। এ লক্ষ্যে অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফের মতো হাই প্রোফাইল প্রবাসী তারকাদের দলে অন্তর্ভুক্ত করে বাছাই পর্বের মূল মঞ্চ নিশ্চিত করাই লক্ষ্য ফেডারেশনের। এমনটাই জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। ফিফা সভাপতির পদ থেকে জিয়ানি ইনফান্তিনোকে সরাতে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা এবং দেশগুলো একাট্টা হয়েছে। ইংল্যান্ড, ওয়েলস, সার্বিয়া এবং ফিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর 2027 থেকে 2031 মেয়াদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রত্যাহার করেছে। পাশাপাশি এবার সুইডেনও তার বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার বিস্তারিত আলোচনা করতে চাই। বাংলাদেশ হকির সামনে এশিয়ান গেমসের মতো বড় এক আসর রয়েছে, যে আসরে ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিন্তু নতুন কোচ এবং নতুন কমিটির যেই মাত্রাটা যোগ হয়েছে, তাতে অন্তত এটা আশা করা যাচ্ছে এবার বাংলাদেশ হকি দল একটা ভালো পারফরমেন্স করবে। তবে এই নতুন অ্যাডহক কমিটি আসলে 3 মাসের মধ্যে কত কিছু করতে পারে বা কি আমূল পরিবর্তন আনতে পারে, সেটাই এখন দেখার বিষয়। এই বিষয় নিয়ে আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। বলছিলাম যে আপনাদের নতুন একটা কমিটি নতুন একভাবে শুরু করা, কারণ পুরনো যারা কমিটিতে ছিলেন তাদের একটা পরিকল্পনা ছিল, নিশ্চয়ই আপনাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা আসলে কি, শুরুতে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছি 1 সপ্তাহের মতো, কিন্তু আমরা প্রথম দিন থেকেই আমরা এই নেক্সট যে প্রোগ্রামগুলো আছে সবগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং আমরা রেগুলার ওয়ার্কআউট করছি। বিদেশি কোচ চলে আসছে, বিদেশে যারা প্যানেল রয়েছে তাদের সাথে যোগাযোগ চলছে এবং আমরা আশা করছি যে আমরা এশিয়ান গেমস এবং শুধু এশিয়ান গেমস না, আমাদের এশিয়া কাপ বাছাই, মেন্স, ওমেন্স, মানে 2 মাসের মধ্যে প্রায় 3-4টা টুর্নামেন্ট। এবং এটা সত্যি আমাদের জন্য সময় খুব কম, কিন্তু আমরা রেগুলার ওয়ার্কআউট করছি কিভাবে রেজাল্ট ভালো করা যায় এবং যে কারণে কিন্তু আমরা সম্পূর্ণ বিদেশি কোচিং স্টাফ দলের সাথে যুক্ত করে ফেলেছি। আচ্ছা, সামনে আপনাদের টুর্নামেন্ট রয়েছে, এ নিয়ে আমরা আলোচনা করব। তবে পিটার গেরহার্ডের কথা বলা হচ্ছিল যে 2009 সালে এই পিটার গেরহার্ডকে আমরা অনেকদিনই বাংলাদেশ হকি দলের সাথে আসলে কোচ, কখনো তিনি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এই পিটার গেরহার্ডকে আবার ফেরানোর পরিকল্পনাটা আপনাদের, মহাবেদনেও তিনি কোচ হিসেবে কাজ করেছিলেন। এই কারণেই কি পিটার গেরহার্ডকে ফেরানো হয়েছে, নাকি ডাচ কোচ যারা যুব দলের সাথে কাজ করেছেন তার মতো একটা হাই প্রোফাইল কোচ বাদ দিয়ে পিটার গেরহার্ডকে ডাকার পেছনে কারণটা কি আসলে? না, আপনি যদি দেখেন, আমরা কিন্তু শুধু গেরহার্ড পিটার না, এই মেন্স সিনিয়র টিমে কিন্তু আমাদের 5 জন কোচিং স্টাফ রয়েছে এবং পল রিজেক্সের মতো আপনার জার্মান টিমের কোচ রয়েছে এবং উনি কিন্তু অনেক হাই প্রোফাইলের কোচ। অলিভার কার্স রয়েছে, ম্যাথিয়াস রয়েছে, আপনার আকিম ম্যান্ট্রেস রয়েছে, একটা টোটাল টিম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিটার বাংলাদেশের সাথে দীর্ঘদিন কাজ করেছে এবং সব প্লেয়ারের সম্পর্কে জানাশোনা রয়েছে এবং এই অল্প সময়ের জন্য আমরা মনে করেছি যে ওই বেস্ট চয়েস আমাদের, কারণ এত অল্প সময়ে একজন নতুন কোচ এসে কিন্তু প্লেয়ারদের চিনতেই অনেক সময় লেগে যাবে। তো এটি আমাদের মূল কারণ ছিল এবং ম্যাক্সিমাম প্লেয়ার ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং আমি যতটুকু জানি প্রত্যেকটা প্লেয়ারের সাথে গেরহার্ড পিটার এবং বিশেষ করে অলিভার কার্সের যোগাযোগ রয়েছে এবং বাংলাদেশের এই প্লেয়ারগুলোর সম্পর্কে সে ভালো করে জানে।
আচ্ছা, পিটার গেরহার্ড শুরুতেই বলছিলেন আসার সাথে সাথে যে এখন বাংলাদেশ যে বর্তমানে যে অবস্থা রয়েছে তার থেকে আরো ভালো করার সাফল্য বা ভালো করার সম্ভাবনা এবং তাদের মধ্যে সেই সামর্থ্যটা রয়েছে খেলোয়াড়দের মধ্যে। সেই সামর্থ্যটা আসলে তিনি কোন কোন জায়গায় পিক করতে চান? নিশ্চয়ই আপনার সাথে আলোচনা হয়েছে কোন কোন জায়গায় আসলে প্রাথমিকভাবে কাজ করতে চান, কারণ এশিয়ান গেমস সামনে রয়েছে, খুব বেশি সময় নেই এবং তাকে সম্ভবত আপনারা 2 মাসের জন্যই চুক্তিতে আপাতত চুক্তিবদ্ধ হয়েছেন তার সাথে। হ্যাঁ, বেসিক্যালি আমাদের সময় খুবই কম, যে কারণে আমাদের কিন্তু অলরেডি সিলেকশন চলছে এবং স্কোয়াড ছোট করে নিয়ে আসা হবে হয়তো 10 তারিখের মধ্যেই। এবং এই 10 তারিখের মধ্যে আপনার যদি আমরা 20 জনের স্কোয়াড নিয়ে আসতে পারি, এই টিমটাই কিন্তু চলে যাবে কন্ডিশনাল প্র্যাকটিসে জার্মানিতে। এবং সব কিছুর প্রস্তুতি কিন্তু রেগুলারই আমরা করছি এবং আশা করি হয়ে যাবে। বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা কাজের সাথে কিন্তু আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই প্রত্যক্ষভাবে উনি খোঁজখবর রাখছেন। এটা আমাদের জন্য একটা বিশাল অর্জনই বলা চলে। তো যে কারণে আমরা খুব দ্রুত যদি টিমটাকে আমরা বিদেশে পাঠিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে যদি 6 সপ্তাহ কন্ডিশনাল ক্যাম্প ইউরোপে করতে পারে, আশা করি টেকনিক্যাল, কারণ ওইখানে আপনার যাদের সাথে আমরা অংশগ্রহণ করব, বিশেষ করে ইন্ডিয়া এবং জাপান, ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে সরাসরি আসবে। এটা এবং এটা খুব টাফ টুর্নামেন্ট এশিয়ান গেমস। সেই ক্ষেত্রে বিদেশি কোচের যে প্যানেল রয়েছে, এই প্যানেল যদি আমাদের সাথে টিম ওয়ার্ক ঠিক মতো করতে পারে, টেকনিকগুলো যদি আমাদের ছেলেরা ধরতে পারে, আমরা আশাবাদী যে এশিয়ান গেমস আমরা একটা অত্যন্ত সম্মানজনক একটা ফলাফল করতে পারবো। জার্মানিতেই কেন কন্ডিশনিং ক্যাম্প, অন্য জায়গায় কেন নয়? কারণ এর আগেও কিন্তু আমরা 2016 সালে ইউরোপে আমরা কন্ডিশনাল প্র্যাকটিস করেছি সিনিয়র টিম। আর যে প্যানেলটা রয়েছে, এই 5 জনের কোচিং স্টাফ বাংলাদেশে এসে যে একটা পরিস্থিতি, আমরা চাচ্ছি যে না, বাইরে ইউরোপে গিয়ে করুক। কারণ আপনার ম্যাক্সিমাম টিমগুলো কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে নেদারল্যান্ড এবং বেলজিয়ামে, আপনার কোরিয়া চলে আসছে পাকিস্তানে, এবং চায়না রয়েছে, এরা কিন্তু সব বাইরের কোচিং স্টাফ নিয়ে কাজ করছে এবং ম্যাক্সিমাম ইউরোপ এবং অস্ট্রেলিয়া। আমাদের খেলাটা তো হবে এশিয়ার মধ্যে, জাপানের মধ্যে। সেই ক্ষেত্রে ইউরোপের কন্ডিশনের সাথে আসলে এটার মানে মূল মানে আপনাদের পরিকল্পনাটা আসলে কি কাজ করছে? আমাদের মূল পরিকল্পনা হচ্ছে ফ্যাসিলিটিস। আমরা ইউরোপের যে ফ্যাসিলিটিসটা পাবো, এটা কিন্তু কোথাও পাবো না। জিম, আপনার সুইমিং পুল, আপনার স্টিম বাথ, সোনা বাথ এবং যত ধরনের সাপোর্টগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা ইউরোপেই সম্ভব। এর আগে আমরা করেছি, যে কারণে। এবং ওয়েদার কন্ডিশনও কিন্তু এখন আমরা ইউরোপে এই মুহূর্তে 32 সেলসিয়াস চলছে। আমরা জাপানেও কিন্তু এরকম ওয়েদারই পাবো। সেই ক্ষেত্রে ওয়েদার আমাদের একটা একই রকম কাজ করবে। আচ্ছা, এই জন্য আপনাদের আপনি বলছিলেন যে অনেকগুলো টুর্নামেন্টের আগে অনেকগুলো ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে জার্মানির। কোনো দলের সাথে কি এরই মধ্যে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা, আর কয়টা ম্যাচ খেলবেন? অলরেডি আমাদের বুন্দেসলিগা, আপনার জার্মানির যে টপ টুর্নামেন্ট প্রিমিয়ারের, ওইখানে চ্যাম্পিয়ন টিমের সাথে আমরা 2টা ম্যাচ খেলবো। এছাড়া প্রিমিয়ারের টপ টিমগুলোর সাথে 12টা থেকে 14টা ম্যাচ খেলবো এবং কিছু ম্যাচ খেলবো আপনার ফার্স্ট ডিভিশন টিমের সাথে। এবং এই শিডিউলগুলো অলরেডি আমাদের ইউরোপিয়ান কোচিং স্টাফরা করে ফেলেছেন। এবং এটাও একটা অন্যতম কারণ যে যাতে আমরা শক্তিশালী প্রতিপক্ষের সাথে আমরা ম্যাচ খেলে আমাদের সেই টিম ওয়ার্কটা করে নিতে পারি। আচ্ছা, এই যে জার্মানিতে আপনারা কন্ডিশনিং ক্যাম্প করতে যাচ্ছেন এবং ম্যাচ খেলবেন, এটার অর্থটা কি আসলে আপনাদের তহবিল থেকেই তো যাচ্ছে? না, এটা আমরা কিন্তু মূলত এটা আমরা সাহস পেয়েছি। আমরা কমিটি হওয়ার আগে কিন্তু গেরহার্ড বাংলাদেশে এসেছিল। আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ওনাকে বসিয়ে দিয়েছিলাম এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই কিন্তু খুবই আগ্রহী, কারণ উনি প্লেয়ার ছিলেন। উনি জানেন যে ইউরোপিয়ান ধাঁচে না যেতে পারলে আমাদের হকি, আমাদের যে স্বপ্ন, ওইখানে পৌঁছাতে পারবে না। কারণ আপনি দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের যে এশিয়ান লেভেলে যারা খেলে, এদের সমস্ত কোচিং স্টাফ কিন্তু ইউরোপ কেন্দ্রিক। এই কারণে কিন্তু আমরা ইউরোপমুখী হয়েছি। তা না হলে কিন্তু আমরা ইন্ডিয়া, পাকিস্তানের থেকে কোচ আনতে পারতাম, কিন্তু যেহেতু তারাই ইউরোপমুখী, যে কারণে আমরা ইউরোপের দিকে ঝুঁকেছি। মানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাইয়ের কথা বলছেন, মন্ত্রণালয় থেকে আপনারা কোনো আর্থিক সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে প্রায় 50 লক্ষ টাকা দিচ্ছেন এই টুর্নামেন্ট বাবদ, ইউরোপ সফরের জন্য। এবং বাকিটা আমাদের কমিটি, বিশেষ করে সেক্রেটারি সাদেক ইশতিয়াক সাদেক ভাই, উনি সার্বক্ষণিক যোগাযোগ করছেন স্পন্সরদের সাথে এবং আমরা আশা করি বাকি টাকাটা আমরা অ্যারেঞ্জ করে ফেলবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, মানে মোট কত টাকা খরচ হচ্ছে আপনাদের এশিয়ান গেমস বাবদ? আপনাদের তো অনেক দিন ধরে আর কি আপনারা
খুব বেশি সুযোগ পাননি কাজ করার। সেই ক্ষেত্রে আসলে বিগত সময়ে যিনি কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা আসলে কতটুকু কাজ এগিয়ে যেতে পেরেছে বা আপনাদের আসলে কোন জায়গাটা থেকে কাজটা শুরু করতে হয়েছে? আসলে আমরা দায়িত্ব নেওয়ার পরেই আসলে আমাদের সামনে চলে এসেছে সব আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো, কিন্তু আমাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ঘরোয়া লিগ, এবং আমরা চাচ্ছি যে এই টিমগুলো চলে যাওয়ার সাথে সাথে আমাদের না, ঘরোয়া লিগ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এই টুর্নামেন্ট বাবদ আপনারা আসলে কোন জায়গা থেকে কাজটা করছেন এই টুর্নামেন্টের জন্য? কারণ এশিয়ান গেমস আমাদের অনেক খুব বেশি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি কখনোই, সেটা আমরা দেখব। তবে এইবার আপনারা আসলে কমিটি, আপনি বললেন যে 1 সপ্তাহ আগে আপনারা দায়িত্ব বুঝে নিয়েছেন, সেক্ষেত্রে আসলে আপনি কোন জায়গা থেকে শুরু করছেন? একদম স্টার্ট থেকে শুরু করতে হয়েছে কিনা আপনাদেরকে? না, আমরা আন্তর্জাতিক যে টুর্নামেন্টগুলো খেলেছে বিগত দিনগুলোতে আমাদের কিন্তু আন্তর্জাতিক রেজাল্টগুলো ভালোই। তো সেই সুবাদে আমরা যেখান থেকে শেষ হয়েছিল আমরা কিন্তু সেখান থেকে শুরু করছি, কিন্তু আমাদের জন্য সমস্যা হচ্ছে আমরা সময় খুব আমাদের জন্য কম এবং আর্থিক চাপটা অনেক বেশি, এবং সামনে যে 3-4টা টুর্নামেন্ট এটা অনেক টাকার প্রয়োজন। তো এটাই আমাদের মূল প্রেশার ফিল করছি, কিন্তু আমরা আশাবাদী যেহেতু আমাদের সাথে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, এটাকে আমরা ওভারকাম করব। অবশ্যই, এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আসলে ফুটবলে যেভাবে নজর দেন, নিশ্চয়ই তারা অন্য ফেডারেশন ইভেন্টের দিকে আসলে নজর দিবেন। আমরা আবারও এশিয়ান গেমসে ব্যাক করতে যাচ্ছি। এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু অনেকবার খেলে ফেলেছে, শুধু 1990 যখন তারা সুযোগ পেয়েছে 78 সালে, এরপরে 1990 সালটা একবার তাদের ড্রপ হয়েছে, একবার কোয়ালিফাই করতে পারেনি, এরপর ধারাবাহিক ক্রমে তারা প্রত্যেকবারই আসলে খেলেছে। তবে আফসোসের জায়গা যেটা হচ্ছে প্রিলিমিনারি রাউন্ড তারা কখনোই অতিক্রম করতে পারেনি। প্রিন্স ভাই, আমরা দেখেছি যে প্রিলিমিনারি রাউন্ডে 6ষ্ঠ স্থান করেছে 1978 সালে, যখন তারা প্রথমবার খেলতে গিয়েছিল এশিয়ান গেমসে, এবং 3টা ম্যাচ ছিল, মাত্র 1টি জয়, এবং বাকিগুলো তারা কখনোই জয় নিতে পারেনি। 1992 সালে প্রিলিমিনারি রাউন্ড সেম 9ম স্থান করেছে, 4টা ম্যাচ ছিল, সেখানে 1টি ম্যাচ তারা জয় অর্জন করতে পেরেছে। তারপর 1986 সালে আমরা দেখছি যে 7ম স্থান অর্জন করতে পেরেছে, 3টা ম্যাচের মধ্যে 1টি ম্যাচে তারা জয় অর্জন করতে পেরেছে। 1994 সালে 7ম স্থান সেম পজিশনে তারা খেলে 1টি ম্যাচে তারা জয় নিশ্চিত করতে পেরেছে, এবং 1998 সালেও প্রিলিমিনারি রাউন্ডে 9ম স্থান এবং 5 ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয়। এরপরেও 2002 সালে তারা আবারও এই ম্যাচে এশিয়ান গেমসের জন্য তারা লড়াই নেমেছিল, সেখানে আমরা দেখছি 7ম স্থান করেই 1টি মাত্র ম্যাচ, 5 ম্যাচের মধ্যে জয় তারা নিশ্চিত করেছে। 2006 সালেও একই অবস্থান, 6টি ম্যাচ ছিল, তখন 2টি ম্যাচ জিততে পেরেছিল। 2010 সালে 8ম স্থান করেছিলেন আপনারা প্রিলিমিনারি রাউন্ডে, 6 ম্যাচ 1টি মাত্র জয়। 2014 সালে 8ম স্থান, আরও অবনতি হয়েছে, 5 ম্যাচের মধ্যে 1টি মাত্র জয় করতে পেরেছে। 2018 সালে 6ষ্ঠ স্থান, 6 ম্যাচ 3টি মাত্র জয়। এরপরে 2022 সালে আমরা দেখছি যে তারা 8ম স্থান এবং 6টি ম্যাচের মধ্যে মাত্র 2টি, আমি যদি ভুল না করি, 2টি ম্যাচে জয় পেয়েছে। আর সেক্ষেত্রে এই যে প্রিলিমিনারি রাউন্ড ছাড়া আমরা আসলে আমাদের নিজের জায়গাটা তার ডেভেলপ করতে পারিনি, হ্যাঁ, একেবারে শুরু থেকে এখন পর্যন্ত। সেই জায়গায় আপনিও তো খেলেছেন, সেই জায়গায় আসলে কোন জায়গাটাতে আসলে বাংলাদেশের অবস্থান আটকে গেল একই জায়গায়? কেন পরিবর্তন হচ্ছে না? কোচ থেকে শুরু করে কমিটি সবকিছু পরিবর্তন হয়েছে, তবে এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থানটা পরিবর্তন হচ্ছে না। আমি আপনাকে প্রথমেই বলেছি এশিয়ান গেমস কিন্তু অনেক কঠিন একটা টুর্নামেন্ট, কারণ এই এশিয়ান গেমসের প্রায় 4-5টা টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অনেক ভালো, স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, এই 5টাতেও ওয়ার্ল্ড কাপ খেলছে। যে কারণে স্বাভাবিকভাবে আমাদের লড়াই করতে হচ্ছে আপনার চায়না, ওমান এদের সাথে, কিন্তু ওরাও কিন্তু দিন দিন অনেক ডেভেলপ করছে। তো আমরা ওইখানেই পিছিয়ে রয়েছি বলেই কিন্তু আমরা কিন্তু এবার অনেক কঠিন চ্যালেঞ্জে যাচ্ছি, এবং যে কারণে এত স্বল্প সময়ের কারণে আমরা টোটাল ইউরোপিয়ান কোচিং স্টাফের উপর নির্ভরতা করছি, কারণ এটা অনেক সব ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়রা কিন্তু টুর্নামেন্টগুলো খেলে। তো আমরা বিশ্বাস করি যে আমাদের ছেলেরা যদি ইউরোপে গিয়ে কন্ডিশনাল প্র্যাকটিস করতে পারে, আমরা একটা সম্মানজনক রেজাল্টের স্বপ্ন দেখছি। প্রিন্স ভাই, প্রত্যেকবার এশিয়ান গেমস বা এশিয়া কাপ যেই টুর্নামেন্টে আসুক না কেন, সবসময় আসলে কমিটিতে যারা দায়িত্ব থাকেন তারা আসলে এই কথাটাই বলে যান বা বলেন যে হ্যাঁ, আমরা ভালো কিছু আশা করছি, তবে আসলে কখনোই আমরা সেই পিকটা করতে পারি না। এবং আপনি নিজে বললেন যে চায়না, ওমান যখন আসলে একটু একটু করে ডেভেলপ করছে, আমরা সেই জায়গাটাতে ক্লিক করতে পারছি না। ওই আসল সমস্যাটা আসলে কোথায়? শুধু কি ইউরোপে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প থেকে আমরা দূরে ছিলাম, আমরা ঘরের মাটিতে কি কিছু করতে পারতাম না? সেটাই আমাদের একটা আসলে দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার, আমাদের খেলোয়াড়দের লাইন দরকার। দেখেন, আমাদের 3 বছর ঘরেও লিগ হচ্ছে না, আমাদের কিন্তু খেলোয়াড় সংকট প্রকট। আমি তো নিজেই দেখছি যে 24 সালে সম্ভবত হয়েছে প্রথম স্তরে যে লিগটা, আপনার ক্লাস প্লেয়ার 30 জনের উপর ক্লাস প্লেয়ার দেখা যাচ্ছে না। তো আমাদেরকে কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে, এবং এই বিষয়ে কিন্তু আমরা সবাই অলরেডি মিটিং করছি এবং আলোচনা করছি যে এটাকে কিভাবে করা যায়। যেহেতু আমাদের সময় খুব কম, আমরা কিন্তু রাতারাতি কিছু করতে পারবো না,
কিন্তু আমাদের উদ্যোগ নিতে হবে এখন থেকে যে দেখেন আপনার জাপান বা মালয়েশিয়া অন্যান্য যে আমাদের সাব এশিয়ার যে টিমগুলো এদের কিন্তু পরিকল্পনা থাকে 4 বছর পর পর নেক্সট এশিয়ান গেমসের সামনে রেখে তৈরি হয়। সেখানে কিন্তু আমরা তৈরি হচ্ছি কোনো প্রিপারেশন ছাড়াই, মানে হুট করে যখন টুর্নামেন্ট আসে তখন আমরা 1 মাস 2 মাস আগে এইভাবে কিন্তু আপনার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে ওখানে পৌঁছানো সম্ভব না। তো যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি এই মুহূর্তে আমাদের এটাকে যে কোনো উপায়ে আমাদের রিকভার করতে হবে যে যাতে আমরা একটা সম্মানজনক রেজাল্ট করতে পারি। কিন্তু টিম চলে আসার পরেই কিন্তু আমরা সমস্ত হকিকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছি। তো আমরা আশা করি যে আগামী এশিয়ান গেমসের টার্গেট নিয়ে আমরা আগাবো। আচ্ছা, এবার আপনাদের এশিয়ান গেমসে আমরা দেখছি যে বড় বড় দলগুলোর সাথে আসলে আপনাদেরকে লড়তে হবে এবং আপনি বলছেন যে বিশ্বকাপে খেলা ভারতের সাথে আসলে আপনাদের ম্যাচ রয়েছে এবং সবশেষ ম্যাচটা শুরুটা দক্ষিণ কোরিয়া এবং পিটার গেরহার্ড শুরু থেকেই বলছিল যে দক্ষিণ কোরিয়ার ম্যাচটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রথম ম্যাচে যখন জয় পায় সেটা আসলে প্লেয়ারদেরকে অনেক বেশি করে আত্মবিশ্বাস যে জায়গাটা সেটা অনেক বাড়িয়ে তোলে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আসলে পিটার গেরহার্ডের কি পরিকল্পনা রয়েছে সেটা জানি না, কিন্তু নিশ্চয়ই ভালো কিছু পরিকল্পনাই রয়েছে। তবে আমরা একটু দেখতে চাই যে আপনারা এই দলগুলোর সাথে অনেক আগেও আসলে খেলেছেন, বিশেষ করে এশিয়ান কাপের মধ্যে আমরা খেলেছেন, সেই রেকর্ডটা আমরা যদি বাংলাদেশের পারফরমেন্সের সেই রেকর্ডটা একটু দেখতে চাই যে হেড টু হেড যে রেকর্ডটা রয়েছে সেখানে দক্ষিণ কোরিয়ার এশিয়ান হকিতে বাংলাদেশে 14টি ম্যাচ খেলেছে, একটি মাত্র আসলে ড্র করেছে, জয়ও নেই, ড্র রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপানের বিপক্ষে আমরা দেখছি যে 15 ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের, তবে সেখানেও আসলে বাংলাদেশের হারের রেকর্ডটাই বেশি, 14টি ম্যাচ রয়েছে, একটি ড্র রয়েছে। এবং শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান হকিতে 23টি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং 18টি জয় পেয়েছে, 2টিতে তারা হেরেছে আর বাকিগুলো ড্র হয়েছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে আমরা দেখছি যে এশিয়ান হকি সেম অঞ্চলে খেলা, 4 ম্যাচ খেলে 4টিতে আসলে জয় পেয়েছে। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 20টি ম্যাচ খেলে একটি তো জয় পায়নি, একটি হার রয়েছে আর 19টি তাদের হার, একটি ড্র রয়েছে আর কি। এই পরিসংখ্যান আপনাদের মানে আমি জানি না, এটা আমি বিভিন্ন পোর্টাল থেকে আসলে খুঁজে খুঁজে বের করেছি এই পরিসংখ্যানটা। এই পরিসংখ্যান যদি হয় তাহলে আসলে সেটা নিশ্চয়ই অনেক বেশি ভয়ের কারণ হবে। তো অবশ্যই আমি শুরুতেই বলেছি এটা অনেক কঠিন টুর্নামেন্ট এবং প্রায় 3টা টিম ওয়ার্ল্ড কাপ খেলছে এবং ওরা কিন্তু 15ই আগস্ট ওরা বেলজিয়াম এবং নেদারল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ থেকে সরাসরি এশিয়ান গেমসে আসবে। এই কারণে কিন্তু আমাদের প্রস্তুতিটা নিতে হচ্ছে খুব কঠিনভাবে, যে যাতে আপনি যদি মানে আপনারা কোন কোন দলের বিপক্ষে আসলে জয়টা বা ড্র, এইটা তো পুল এর খেলা, আর সেক্ষেত্রে আসলে কোন জায়গাতে আপনারা কয়টা ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে যেতে পারবেন, হিসাবটা আসলে কি? আমাদের কিন্তু মূল টার্গেটই হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া। আচ্ছা, যাতে দক্ষিণ কোরিয়ার সাথে আমরা মানে এটাই আমাদের মূল টার্গেট। যদি ধরেন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া আমাদের রেকর্ড ভালো, ওদের সাথে আমরা আশা করি ওটাতে আমরা ওভারকাম করব। কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে যদি আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাদের একটা ভালো সম্ভাবনা রয়েছে। মানে এরপরে রাউন্ডে যাওয়ার ইয়াটা কি? মানে আমাদের মূল টার্গেট হচ্ছে 6th পজিশনে চলে আসা। আচ্ছা, আমরা যদি 6th পজিশনে চলে আসতে পারি তাহলে কিন্তু আমাদের নেক্সট 4 বছর আমরা আন্তর্জাতিক অনেকগুলো টুর্নামেন্ট খেলার সুযোগ পাবো। আর যদি আমরা 6th পজিশন না করতে পারি সেক্ষেত্রে আমাদের অনেক সম্ভাবনা কমে যাবে। তো এটাকেই মূল লক্ষ্য যে আমাদের যে কোনোভাবেই হোক আমাদের 6th পজিশনে আসতে হবে। আচ্ছা, এবং এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা যদি একটু জানতে চাই, যে ভারতে দেখা যায় এখন বিশ্বকাপ খেলছে এবং ফিল্ড হকিতে আসলে অনেক বেশি এগিয়ে রয়েছে আমাদের থেকে। সেই জায়গায় আসলে ভারতের হকিকে আমরা বলি যে মানে হকির জন্য অনেক বেশি ফলো করে অন্যান্য অনেক দেশই আর কি ফলো করে, তাদের প্লেয়ার, তাদের সিস্টেম, তাদের যে ট্যাকটিক্স সব কিছু। আমরা সেই জায়গাটাতে আসলে পৌঁছাতে কেন পারছি না? মানে ভারত যেখানে আসলে তাদের এই সংখ্যানটা নিয়ে তারা নিজেদের বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, আমরা এশিয়ান গেমস, আমরা শুধু যুব হকি বিশ্বকাপ পর্যন্ত খেলে সাফল্য আনতে পারছি। দেখেন মানে ইন্ডিয়ার হকিটা কিন্তু অনেক মানে ওদের বেস্ট অনেক শক্তিশালী। কারণ বর্তমান ইন্ডিয়ার হকি ফেডারেশনের প্রেসিডেন্ট দিলীপ তার্কি, আমরা একসাথে খেলেছি একসময়। ওদের 1500 কোটি রুপির ওদের ফিক্সড ডিপোজিট ফেডারেশনের, এবং ওদের আপনার ইউরোপিয়ান কোচিং স্টাফ রয়েছে প্রায় 20 জনের উপর, এবং ওদের ফুল ইন্ডিয়াতে প্রায় 24টা স্টেডিয়াম রয়েছে, প্রচুর খেলোয়াড়, এবং ওদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে যেখানে এক একটা খেলোয়াড় মিনিমাম 1 থেকে 1.5 কোটি রুপি আর্ন করতে পারে এক একটা টুর্নামেন্টে। তো ওদের সাথে আমাদের তুলনা করলে আসলে এটা কোনোভাবেই সম্ভব না। তবে আমরা আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ক্রীড়া অনুরাগী, উনি কিন্তু স্পোর্টসকে অনেক দূর নিয়ে স্বপ্ন দেখছেন
এবং আমাদের ক্রীড়ামন্ত্রী কিন্তু আমাদের অনেকগুলো প্ল্যানও সে অলরেডি দিয়ে দিয়েছেন। তো আমরা আশা করি আমরা খুব শীঘ্রই যদি আমরা এগুলো গুছিয়ে উঠতে পারি, আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি যেতে পারি, আমাদের হকিও আমাদের বেসিক অনেক ভালো। সাবকন্টিনেন্টের যে দেশগুলি রয়েছে আমাদের সব ছেলেদের কিন্তু বেসিকটা কাছাকাছি। তো ওদের টেকনিক্যাল এবং যদি ঠিকমতো ওদের ঘরোয়া লিগ, আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ, বিদেশি কোচিং স্টাফ, ওদের যদি ফ্যাসিলিটিসগুলো ঠিকমতো দেওয়া যায়, তাহলে আমি আশাবাদী যে হকি আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। অলরেডি দেখেছেন যে জুনিয়র লেভেলে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি, ওমেন্স টিম ভালো করছে। শুধু সিনিয়র টিমের আমাদের যদি পাইপলাইন রেডি হয়ে যায়, প্রচুর খেলোয়াড় থাকে, আমাদের সিনিয়র টিমও ভালো রেজাল্ট করার সক্ষমতা রাখে। আচ্ছা, আপনি বলছেন যে সুযোগ সুবিধা, তারপর আমাদের বেসিকটা ভালো, তবে এই যে সুযোগ সুবিধার সমস্যা, এই মানে তড়িৎ গতিতে আসলে টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেওয়া তড়িঘড়ি করে, সেই জায়গাটা সমস্যা সমাধানে আসলে কারা কাজ করবে? আপনারা যারা কমিটিতে রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা নাকি সরকারের যোগ সাজসে আসলে কোন জায়গাটাতে আসলে সুনজরের অভাব ছিল? আসলে একটা টিম ওয়ার্কের ব্যাপার, এবং আমি আগেও বিভিন্ন কমিটিতে ছিলাম। মানে এবার যেটা ফিল করছি যে আপনার সরাসরি আমাদের কিন্তু ক্রীড়ামন্ত্রীর সহযোগিতা পাচ্ছি, আগে যেটা ছিল না। যেমন আমরা গতকালকে কিন্তু আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা ক্রীড়ামন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি, মিটিং করেছি। তো এই সুযোগটা আমি অতীতে কখনো দেখিনি যে সরাসরি মন্ত্রী আপনার নির্দেশনা দিচ্ছেন এবং খোঁজ খবর রাখছেন। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া, এবং আমি বিশ্বাস করি যে সরকারের এই সহযোগিতাটা যদি ঠিকমতো আমরা কন্টিনিউ করতে পারি এবং আমরা যদি টিম ওয়ার্ক করতে পারি, আমরা একটা পরিকল্পনা গ্রহণ করতে পারি, আমরা খুব শীঘ্রই হকিতে একটা ভালো সম্মানজনক জায়গায় পৌঁছাতে পারবো। আচ্ছা, আপনি বলছিলেন যে হকির পাইপলাইনটা আসলে মজবুত করতে হবে। খুব স্বাভাবিক, সব ইভেন্টে আসলে পাইপলাইনটা মজবুত থাকলে জাতীয় দলটা ভালো করবে, এটাই স্বাভাবিক। হকির পাইপলাইনে আমরা যতজন প্লেয়ার দেখছি, এবং বিশেষ করে জিমিকে ফেরানো হয়েছে অনেক বছর পর, এবং বয়সের কারণেই তিনি এতদিন খেলতে পারেনি। বিগত কমিটি এটাই অজুহাত দিয়েছিল যে তার বয়স বেশি, 39 বছর হয়ে গেছে একজন প্লেয়ার। 39 বছর বয়সী প্লেয়ার এখন আসলে তার এতদিন যে সুযোগ সুবিধার বাইরে ছিল, বা নিজেকে আসলে মেনটেন করার যে বিষয়টা ছিল, সেটা নিশ্চয়ই তিনি সেইভাবে করতে পারেনি জাতীয় দলে থাকাকালীন যেভাবে করতে পারতেন। সেই জায়গায় একটা প্লেয়ারকে আসলে আপনারা ফিরিয়ে এনেছেন, এটা খুবই একটা আত্মবিশ্বাস বা যেটাই বলি না কেন, একটা সাহসী একটা পদক্ষেপ বলা যায়। এবং আরও 6 জন প্লেয়ার রয়েছে। এই 6 জন প্লেয়ারের মধ্যে আসলে যারা বেস্ট পারফর্মার, তাদেরকে আসলে 10 তারিখের মধ্যে পিক করা হবে। সেই জায়গায় আসলে কোচ এখন কোন জায়গাটাতে কাজ করছে, বা নতুন প্লেয়ার তুলে আনার জন্য, কারণ তারা তো আসলে খুব বেশি টাইম সার্ভিস দিতে পারবে না, সেক্ষেত্রে নতুন প্লেয়ার তুলে আনার জন্য আসলে আপনাদের পাইপলাইনটাকে মজবুত করতে কি ধরনের উদ্যোগ নিয়েছেন বা পরিকল্পনা রয়েছে, যদি আপনাদের সময়টা আসলে কম? তারপর আমরা চেষ্টা করছি মানে যত দ্রুত আপনার ঘরোয়া লিগ মাঠে নামানো যায়। যেহেতু আপনার একটা দেশের কিন্তু হকির, বিশেষ করে আমাদের হকি খেলায় যদি ঘরোয়া লিগ না হয়, তাহলে কিন্তু আমাদের খেলোয়াড় তৈরি হবে না। আমরা এখন নির্ভর করছি বিকেএসপি এবং সার্ভিস টিমগুলোর উপর, যেটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী কোনো সমাধান না। আমাদের প্রতি বছর যদি আমরা লিগ করতে পারি, তাহলে কিন্তু প্রচুর প্লেয়ার বেরিয়ে আসবে, এবং আমরা কিন্তু মানসম্মত প্লেয়ার, বিভিন্ন এ টিম, আন্ডার-21 এজ লেভেলের যে টিমগুলো, এর কিন্তু অনেকগুলো টিম থাকতে হবে একটা মূল ন্যাশনাল স্কোয়াড তৈরি করতে হলে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সিনিয়র টিমেও যারা খেলছে, জুনিয়র টিমেও ম্যাক্সিমাম প্লেয়াররা খেলছে। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের কোয়ালিটি প্লেয়ার লাগবে প্রচুর, অন্তত 80 থেকে 100 জন খেলোয়াড় যদি রেগুলার আমরা পাই, ওই ক্ষেত্রে আমাদের জাতীয় দলের রেজাল্টটা আমাদের আশা করতে পারি তখন। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি যে যত দ্রুত আমরা যদি লিগ করতে পারি এবং মাঠে যদি খেলা ফিরে আসে, আমরা আশা করি আগামী 2-1 বছরের মধ্যেই হকি তার আগের জায়গায় চলে আসবে। আপনাদের এই আশা আসলে যেন আমরা দেখতে পারি, আশা পূরণ হয়, এবং বাংলাদেশ হকিতে যেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমরা পূরণ করতে পারি, সেটা আমাদের নিশ্চয়ই আশা থাকবে। এবং হকি নিয়ে আরও অনেক আলোচনা রয়েছে, নারী টিম রয়েছে, এবং আপনাদের সুযোগ সুবিধা আপনারা বেশ মানে তড়িঘড়ি করে আসলে দেখলাম যে রং করাচ্ছেন, জিম ঠিক করাচ্ছেন, সব কিছু নিয়ে আলোচনা করবো, তবে বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ হকি নিয়ে। আমাদের সাথে আছেন আরিফুল হক প্রিন্স, বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক। প্রিন্স ভাই, যেটা বলছিলাম যে পাইপলাইনটাকে শক্তিশালী করতে আসলে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেরও তো আসলে প্রয়োজন। সেই ক্ষেত্রে বিগত কমিটি আসলে বলছিল যে বিভিন্ন জেলা শহরগুলোতে আসলে তারা প্রাথমিক পর্যায়ে আসলে কয়েকজন প্লেয়ার ক্যাম্পের জন্য দীর্ঘদিনের যাতে ক্যাম্পটা আসলে মাঠে করানো যায়, সেই উদ্যোগে আসলে তারা নিয়েছিলেন। আপনারা কি সেই উদ্যোগটা কি ধারাবাহিকতা ধরে রাখবেন কিনা?
দেখেন আমাদের আশা, আমরা দায়িত্ব গ্রহণের পরে আমরা জানতে পারলাম 21টি জেলাকে ট্যালেন্ট হান্টের প্ল্যানিংয়ে নিয়ে আসছে এবং অলরেডি 3টা জেলায় কাজ শুরু হয়েছে। তো আমরা ওটাকে কিন্তু কন্টিনিউ করছি। কোন 3টা জেলায় কাজ? নেত্রকোনা, নারায়ণগঞ্জ আর কুমিল্লা। আচ্ছা, তো বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে ওই প্রোগ্রামকে আমরা কন্টিনিউ করব। আর আমরা যেহেতু আমাদের সময় কম, আমরা গুরুত্ব দিচ্ছি ঘরোয়া লিগটাকে। আমাদের যেহেতু প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ যদি আমরা শুরু না করতে পারি, প্রিমিয়ারে আমরা যেতে পারবো না, কারণ এটা অলরেডি 3 বছর আগেরটাই পেন্ডিং রয়েছে। তো আমরা অলরেডি হয়তো আমাদের 10 তারিখে আমাদের জিবির মিটিং রয়েছে, আমরা ওই মিটিংয়েই সম্ভবত সব কিছু পরিকল্পনা, যে শর্ট টার্মের যে আমাদের পরিকল্পনাগুলো রয়েছে ওগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। সেই মিটিংয়ে তো আপনার লিগ কমিটিটাও গঠন করার উদ্যোগ? হ্যাঁ, আমরা অলরেডি একটা প্রস্তাবিত কমিটি তৈরি করেছি, আমাদের জিবিতে ওটা অ্যাপ্রুভ করতে হবে। তো আশা করি 10 তারিখের পর থেকে আমাদের দ্বিতীয় বিভাগ এবং প্রথম বিভাগ যাতে দ্রুত মাঠে নামতে পারে, আমাদের লিগ কমিটি কাজ শুরু করবে। আপনাদের সাধারণ সম্পাদক বলছিলেন যে নভেম্বরের মধ্যে প্রথম বিভাগটা আসলে চালু করার পরিকল্পনা তার রয়েছে। নভেম্বরের মধ্যে যদি চালু করা থাকে, আপনাদের সময় তো হচ্ছে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে এই মানে প্রাথমিক পর্যায়ে আসলে তারা সময় বেঁধে দিয়েছে নির্বাচনের জন্য। যদি আপনাদের এই কমিটিটা নির্বাচিত হয়ে আসে তাহলে আসলে আপনারা নভেম্বরে চালু করতে পারবেন। সেক্ষেত্রে আসলে আমরা একটা জিনিস এই বাংলাদেশের সিনারিতে দেখা গেছে যে কমিটি অদল বদল হলে এই যে পরিকল্পনাগুলো সেগুলো আবারও নতুন করে আসলে নেওয়া হয়। এটাই কি আসলে মূল সমস্যা কিনা হকির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আমাদের সাধারণ সম্পাদক বলেছিলেন নভেম্বরে, কিন্তু উনি আবার আমাদের সাথে বসে ওটা চূড়ান্ত করেছে যে টিম বাইরে চলে গেলেই আপনার যাতে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে যাতে আমরা শুরু করতে পারি। তো ওই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি যে দ্রুত ঘরোয়া লিগটা মাঠে নিয়ে আসা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে গত কমিটিতে আমরা দেখেছি যে ক্লাব হকিটা আসলে শুরু করতে গেলে ক্লাবের যে আন্তরিকতা, সেটা আসলে ফেডারেশনের যে আক্ষেপটা ছিল যে তারা সেইভাবে আসলে তারা এগোতে পারেনি, কারণ তাদেরও প্রস্তুতির ব্যাপার রয়েছে। এবং বলা হচ্ছিল যে 2024 সালে যে শীর্ষ স্তরের হকি লিগটা হয়েছিল এরপরে আর 2 বছর মাঠে গড়ায়নি, এবং 2024 সালের আগে 2021 সালে হয়েছিল। এই যে একটা ধারাবাহিকতা নেই আসলে আপনাদের লিগের, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে জার্মানের একটা লিগ বা ইন্ডিয়ার যারা প্লেয়াররা তারা লিগ থেকে আসলে 1 কোটি 1.5 কোটি টাকা ইনকাম করতে পারছে, আমাদের দেশের প্লেয়াররা আসলে সেই সুযোগটা নেই। সেক্ষেত্রে আসলে এইটাকে নিয়মিত করার জন্য আপনাদের কোনো অন্যরকম মানে পরিকল্পনা রয়েছে কিনা? কারণ আমরা দেখি যে যারাই কমিটিতে আসে তারা বলে যে নিয়মিত করার, কিন্তু আসলে দিন শেষে সেটা হয় না। আমি যেটা মনে করি, হকিটা হচ্ছে ক্লাব নির্ভর খেলা। শীর্ষস্থানীয় অনেক ক্লাবগুলোর কারণে কিন্তু হকিতে খেলোয়াড়রা যে টাকা পয়সা পাচ্ছে, এটা কিন্তু ক্লাবের কারণে। আমি মনে করি আগের সরকার তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, যাদের কমিটিতে রেখেছিলেন এরা কিন্তু বেশিরভাগই ক্লাবের বাইরের লোক ছিলেন, যে কারণে তাদের সাথে ক্লাবের কোনো সম্পর্ক ছিল না, যে কারণে তারা ঘরোয়া মাঠে হকি নামানোর কোনো সুযোগ তারা পায়নি বা চেষ্টাও করেনি। তো আমরা এবার আশাবাদী যে এখানে আমরা যারা রয়েছি বেশিরভাগই দেশের শীর্ষস্থানীয় ক্লাবের কর্মকর্তা। তো এই কারণটার কারণেই কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে পারি যে খুব দ্রুতই ঘরোয়া লিগ শুরু হবে। আগের কমিটিতে যেহেতু আপনাদের ছিলেন না, সেক্ষেত্রে আসলে আপনাদের একটা সময় বেঁধেও দেওয়া হয়েছিল, আপনারা চেয়েছিলেন নিজে থেকে। সেখানে আসলে সমস্যাটা কোথায় ছিল? আপনাদেরকে আর্থিক দৈন্যদশার সমস্যা ছিল নাকি অন্য কোনো সমস্যা ছিল? কমিটির সাথে সমস্যা ছিল যারা বিগত সময় ছিলেন দায়িত্বে? আমি শুরুতে বললাম যে তাদের সাথে ক্লাবগুলোর কোনো যোগাযোগ ছিল না, যে কারণেই তারা ওই ঘরোয়া লিগের করার যে সক্ষমতা এটা তাদের ছিল না। মানে আপনি বলতে চাচ্ছেন যে তাদের অনাগ্রহের কারণে আসলে তারা তো আসলে খুব অনাগ্রহ বলতে কি, তাদের সক্ষমতা ছিল না, তারা ক্লাবের কোনো তাদের বেশিরভাগই ক্লাবের বাইরের লোক ছিলেন, যে কারণে তারা যে ক্লাবের সাথে যোগাযোগ করবে ওই পরিবেশটাই তারা করতে পারেনি। তখনকার সময় তো আসলে এনএসসি থেকে মনোনয়ন হয়েই তারা আসলে দায়িত্ব পেয়েছেন, তাহলে এমন লোককে আসলে বসিয়ে দিয়েছেন যাদের আসলে বাংলাদেশের হকিটা নিয়ে কোনো ধারণা নেই, বা ক্লাবই তো আপনি বলছিলেন যে হকির প্রাণ, তাদের সাথে আসলে যোগাযোগের কোনো তাদের মেন্টালিটি নেই, বা এরকম পরিস্থিতিতে এরকম একটা শুরুতে আমি বললাম তাদের অভিজ্ঞতার অভাব ছিল, তারা তাদের ইচ্ছা মতো লোকজন দিয়ে কমিটি করেছে, যে কারণে দীর্ঘদিন স্থবিরতা ছিল। এই কমিটিটা আসলে কি করতে পারে বাংলাদেশ হকি বর্তমানে? এখন এইটাই বললাম যে এখন আমরা আশাবাদী, যেহেতু এটা আপনার বেশিরভাগ ক্লাবের প্রতিনিধি রয়েছে, সরাসরি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনা রয়েছে, তার পরিকল্পনা রয়েছে, এবং আমাদের কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। তো এই কারণে যে কারণে কিন্তু আমরা 1 সপ্তাহের মধ্যেই কিন্তু অনেক কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পেরেছি।
তো আমরা আশাবাদী যে আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণের সাথে সাথেই আমরা পরবর্তী পরিকল্পনায় চলে যেতে পারবো। আপনার নিশ্চয় মনে আছে একবার বাংলাদেশের হকিতে ফ্র্যাঞ্চাইজি লিগটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেটা অনেক বেশি আশাবাদী করেছিল বাংলাদেশের হকি প্লেয়ারদের, অনেক বেশি ইনকামের সুযোগ ছিল। সেই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের আসলে কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনাদের? হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু বর্তমান যিনি সাধারণ সম্পাদক ইশতিয়াক ভাই, উনি কিন্তু আগের ফ্রাঞ্চাইজ লিগের একটা বড় অংশ সাথে জড়িত ছিলেন। তো এটা আমাদের একটা একটা অনেক সুখবর যে উনি যদি আমাদের যদিও সময় খুব কম, যদি আমরা খুব দ্রুত বা যে সরকার যে ডেডলাইন দিয়েছে আমরা যদি তার মধ্যে নির্বাচন করে আসতে পারি, আমরা এটা ফ্রাঞ্চাইজ লিগ হয়তো আমরা আগামী বছরের শুরুর দিকে আমরা করতে পারবো। আগামী বছরের শুরুর দিকে। আচ্ছা, আপনাদের সময় একেবারে শুরুর দিকে যখন আপনারা খেলতেন তখন দেখা যাচ্ছিল যে ফুটবল ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটের থেকেও হকির উন্মাদনাটা বেশি ছিল, মাঠে গ্যালারি ভর্তি আসলে মানুষ ছিল, দর্শক ছিল। এখন বড় কোনো টুর্নামেন্ট হলেও, পাকিস্তান ভারতের সাথে টুর্নামেন্ট হলেও বাংলাদেশের হকি গ্যালারিটা আসলে পরিপূর্ণতা পায় না। সেক্ষেত্রে আপনারা ওই পরিপূর্ণতা পাওয়ার জন্য বা আনার জন্য, দর্শকদের মাঠে আনার জন্য, গ্যালারিতে আনার জন্য পরিকল্পনা করেছেন কিনা? বিশেষ করে এখানে প্রচারণার একটা কথা বলা হচ্ছিল যে বাফুফে তো যখন দেখছিলাম যে মাঠের খেলা হয় তখন তারা মাইকিং করে বা অ্যাডভার্টাইজ করে ডিজিটাল মিডিয়াতে অনেকভাবে আসলে তারা এঙ্গেজ করার চেষ্টা করছিল এই জায়গাটাতে। আপনাদের কোনো মার্কেটিং নিয়ে পরিকল্পনা রয়েছে কিনা? দেখেন, যেখানে যদি ঘরোয়া লিগ ঠিক মতো না হয় দর্শক কিন্তু আসবে না। একটা সময় কিন্তু আমরাই যখন খেলেছি ঢাকা মাঠ পরিপূর্ণ থাকতো এবং মোহামেডান আবহানির খেলায় প্রচুর দর্শক হতো। তো এটা আমাদের সাংগঠনিক ব্যর্থতাই বলবো, এটা আমাদের সবারই ব্যর্থতা যে আমরা এটা কন্টিনিউ করতে পারিনি, খেলাকে ঠিকমতো সবার কাছে নিয়ে যেতে পারিনি। তবে আমরা এখন আশাবাদী যে আমরা আগামীতে এই সব পরিকল্পনা নিব। যেহেতু আমাদের এখন সময় খুব কম, আমরা কিন্তু এখন ফোকাস দিচ্ছি ন্যাশনাল টিমটাকে। যদি আমাদের আগামীতে কোনো সুযোগ আসে, আমরা যদি দীর্ঘ সময় থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে দীর্ঘমেয়াদী প্ল্যানে চলে যাব। আচ্ছা, এবার একটু আমরা নারীদের ক্ষেত্রে আসি। পুরুষরা যতটুকু আসলে তারা সবসময় মাঠের মধ্যে থাকতে দেখি, নারীদেরটা খুবই কম দেখা যায়। বিশেষ করে জাতীয় দলের নারীদের ক্ষেত্রে আসলে আমরা হাতে গোনা হয়তো বা 2-1টা ম্যাচে তাদেরকে আমরা দেখি বছরে। সেক্ষেত্রে এবার নারীদের নিয়ে আপনাদের কমিটি কোনো অন্য ভিন্ন পরিকল্পনা রয়েছে কিনা? ইতিমধ্যে বিকেএসপিতে তারা ট্রেনিং করছে যারা যুব নারী দলে রয়েছে। আমাদের উমেন্স টিম কিন্তু খুব স্বল্প সময়ে অনেক ভালো করছে, কিন্তু এখানে আমাদের একটা পরিকল্পনার আমাদের অভাব রয়েছে। যেমন ওরা শুধু ন্যাশনাল টিমেই খেলছে, নারীরা সুযোগ পেলে আসলে ভালো কিছু করে থাকেন, আমরা দেখেছি এটা প্রমাণ। এটা আমাদেরও একটা পরিকল্পনা রয়েছে যে আমরা যদি প্রিমিয়ার লিগেও অন্তত 6টা টিম আমরা এটা প্রস্তাব রাখবো, দেশের শীর্ষস্থানীয় যে টিমগুলো রয়েছে ওনাদেরকে আমরা আহ্বান জানাবো যাতে ওমেন্স টিমও হয়। একটা সময় ক্রিকেট ফুটবলও কিন্তু ওদের শুরুটা খুব আস্তে আস্তে হয়েছিল, কিন্তু একটা সময় কিন্তু এখন ওরা ভালো লিগ খেলছে এবং ভালো টাকা পয়সা পাচ্ছে এবং বড় বড় ক্লাবগুলো অংশগ্রহণ করছে। তো আমরা আশা করি যে অবশ্যই ওমেন্স টিমও যাতে লিগগুলো খেলতে পারে। আচ্ছা, আপনাদের তো সামনে টুর্নামেন্ট রয়েছে অনেকগুলো, সেই টুর্নামেন্ট আপনারা কি পরিকল্পনা রয়েছেন বা কত টাকা বাজেট রয়েছে? এবং কোনো কারণে আসলে বাজেটের কারণে অনেক সময় দেখা যায় যে টুর্নামেন্টে বিগত সময়ে আমরা যেতে পারিনি, আমরা সেই জায়গায় আসলে অংশগ্রহণটা করতে পারিনি। সেই জায়গায় আসলে আপনাদের এখন কি পরিকল্পনা রয়েছে বা সামনে এই 3 মাসের মধ্যে কোনো টুর্নামেন্ট রয়েছে এবং কি পরিকল্পনা করছেন আপনারা? আমাদের কিন্তু আগামী 2 মাসের মধ্যেই আপনার এশিয়ান গেমস, আপনার জুনিয়র ওয়ার্ল্ড কাপ চায়নাতে যেটা হবে মেন্স ওমেন্স, এই দুইটা টুর্নামেন্টকে নিয়ে আমরা কিন্তু সামনে এগোচ্ছি এবং আমরা আশাবাদী। যেহেতু আমাদের মাননীয় সভাপতি বিমান বাহিনী প্রধান উনিও আমাদের আশ্বস্ত করেছেন এগিয়ে যাওয়ার জন্য, স্পন্সর, এবং উনিও কাজ করছেন এই বিষয়ে। আর সবচেয়ে বড় বিষয় শুরুতেই বলেছি যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের পেছনে রয়েছেন। তো আমরা আশাবাদী আমরা যে কোনো অর্থনৈতিক সমস্যাগুলো কাটিয়ে উঠেই যাতে ছেলেরা ভালোভাবে টুর্নামেন্ট। নারীদের টিমে কয়জন রয়েছে এখন? নারী টিমে এই মুহূর্তে রয়েছে 26 জন। 26 জন। আর পুরুষ যুব দলে ওইখানে রয়েছেন 28 জন। 28 জন। সবাই কি বাহিনী নাকি বাইরে থেকেও এসেছেন? না, এখানে বিকেএসপির খেলোয়াড় বেশি। আমাদের জুনিয়র টিমের ম্যাক্সিমাম খেলোয়াড় বিকেএসপির, যেহেতু এজ লেভেল আন্ডার 21, বেশিরভাগই বিকেএসপি থেকে এসেছে। আচ্ছা, আর এমনি বাইরে থেকে কতজনকে পিক করেছেন? বাইরের থেকে আপনার ওমেন্স টিমে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আপনার কিছু প্লেয়ার নাকি বাইরে রয়েছে। তো এই বিষয়ে আমরা সিনিয়র টিম এবং যেহেতু 1 সপ্তাহ ধরে কাজ করছি, আমরা 2-1 দিনের মধ্যে বিকেএসপিতে যাব, গিয়ে আমরা ওটা দেখবো যে ওখানে কি হচ্ছে।
আচ্ছা প্রিন্স ভাই, আমরা আরো অনেক আলাপ দিব, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের হকি নিয়ে। প্রিন্স ভাই, আমরা দেখলাম যে আপনারা এসেই হকি ফেডারেশনের চিত্রটা আসলে পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা মাঠ হোক বা সেটা আবাসন ক্ষেত্র হোক। এবং আমরা বেশ কিছু খেলোয়াড়ের সাথে কথা বলেছি, তারা বলছে যে হ্যাঁ, এই কমিটি আসলে এসে তারা কিছু করবে, এটা অন্তত স্বপ্ন দেখাচ্ছে। এবং আমরা দেখলাম যে আপনারা বিল্ডিংয়ের রং করছেন ফেডারেশনের, এবং জিম থেকে খাবার, ডাইনিংয়ের যে চিত্রটা সেটা পাল্টে দেওয়ার চেষ্টা করছেন। এটা আসলে সব কমিটি করার চেষ্টা করে, তবে একটু দেরিতে। আপনারা এটাতে আসলে প্রথমে ফোকাস করেছেন, এবং এটাই মনে হয় গুরুত্বপূর্ণ একটা দিক, যে স্বাস্থ্যের দিকটা নজর রাখা, পরিবেশটা যদি একটু ভালো হয় তাহলে খেলোয়াড়দের মন মানসিকতা আসলে তারাও আসলে ভালো থাকে। আসলে আপনার যে কোনো খেলোয়াড়ের প্রথম একটা দায়িত্ব হচ্ছে যে ও যাতে ঠিকমতো সব ফ্যাসিলিটিসগুলো পায়, আর খাওয়ার পরিবেশ আর থাকার পরিবেশ। তো শুরু এই কারণে আমরা প্রথম দিকে এটাকে আমরা ফোকাস করেছি যে যাতে এই পরিবেশগুলো পরিবর্তন হয়ে যায়। যখন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ওরা অংশগ্রহণ করে, আপনার এশিয়ান গেমস কিন্তু অনেক বড় টুর্নামেন্ট, ওইখানকার যে পরিবেশ, তো ওইখান থেকে যাতে ওরা পরিবেশে অভ্যস্ত হয়ে ওঠে, যে ভালো খাবার, ভালো থাকা, এবং এটা একটা খেলোয়াড়ের কিন্তু একটা আবশ্যিক প্রয়োজন। এবং আপনারা সম্প্রতি একটা মেন্টাল হেলথের যে বিষয়টা খেলোয়াড়দের, সেটাতে নজর দিয়েছেন, এবং আপনার ট্রেনিংয়ের যে ব্যবস্থা, এটা আসলে আপনারা কি শুধু এই এশিয়ান গেমসের জন্যই করেছেন, নাকি এটা ধারাবাহিক থাকবে, বা সেশনটা আসলে কিভাবে হবে, কতদিন নাগাদ সেশনটা চলবে? ওই যে আমি বললাম যে আপনার আমাদের সেক্রেটারি উনি ক্রিকেটের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন, এবং ক্রিকেটে এবং অন্যান্য খেলাতেও কিন্তু মেন্টাল এই ক্লাসগুলো কিন্তু হচ্ছেন, এবং যেহেতু উনি এগুলো জানেন, তো যে কারণে উনি এগুলোতে ফোকাস দিচ্ছেন, যাতে একটা খেলোয়াড়ের সব দিকের আপনার প্রস্তুতি থাকে। যেহেতু একটা বড় টুর্নামেন্ট, এটা কিন্তু শুধু শারীরিক এবং টেকনিক্যাল বিষয় না, মানসিক শক্তির সক্ষমতার থাকাটাও প্রয়োজন। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের এই মেন্টাল হেলথের আয়োজন। আচ্ছা, আপনারা জিম তৈরি করছেন, নতুন করে জিমের সংস্কার করছেন, সেই জায়গায় জিমটা তো অনেক আগে থেকেই ছিল, সেই জায়গায় আসলে কোন জায়গাতে হাত দিতে হয়েছে, বা বিগত কমিটি বলছে যে একটা জাতীয় দলের জন্য যেই জিম থাকা দরকার সেটা ছিল তখন, এখন কি করে হঠাৎ করে আপনাদের মানে সংস্কারের প্রয়োজন মনে হলো? না, আমরা কিন্তু এটা স্থগিত রেখেছি, যেহেতু আমাদের সময় কম। আমরা এশিয়ান গেমসের পরে আমাদের পরিকল্পনা রয়েছে যে একটা মানসম্মত জিম তো অনেক কিছুই হয়, মানে জিমের জন্য আলাদা করে আপনারা নিশ্চয়ই বাজেট করেছেন, সেটা আসলে এই বাজেটটা ওইভাবে না, আমাদের সেক্রেটারি বিভিন্ন ব্যক্তিগত আগ্রহে উনি এটা করে দেওয়ার পরিকল্পনা করেছেন। আচ্ছা, এটা মানে ইন্টারন্যাশনাল মানের একটা জিম হবে, যেখানে আসলে যারা বিদেশি, আমরা দেখি যে লিগ খেলতে আসলে বাইরের দেশ থেকে যারা আসেন, তারা আসলে জিমটা ব্যবহার করতে পারে না সঠিকভাবে, বাইরে তাদেরকে যেতে হয়, এবং তাদেরকে থাকার জন্য আসলে ভালো একটা ব্যবস্থা করতে হয়। আমরা দেখেছি বিগত সময় যখন লিগ চলে, তখন দেখা যায় যে যারা দেশের স্থানীয় যারা প্লেয়ার রয়েছেন তাদেরকে আপনাদের আবাসনে রাখেন, এবং তাদের সেই আবাসন ব্যবস্থা নিয়ে অনেক বেশি আক্ষেপ থাকে, ক্লাবগুলোর খুব দৈন্য দশা যেহেতু, এবং বিদেশি যারা প্লেয়ার আসে তাদেরকে হোটেলে রাখা হয়। এগুলো আপনিও জানেন, আপনি যেহেতু ক্লাবের মালিক। এই যে একটা পরিবর্তন, বা এই পরিবর্তনটা আসলে কিভাবে সম্ভব? এতদিন তো বৈষম্য হয়েছিল, আপনি যেহেতু ক্লাব কর্তা, সেই হিসেবে আসলে প্রশ্নটা করা। বড় ক্লাবগুলোর কিন্তু আবাসিক সমস্যা অতটা প্রকট না, মানসম্মত আপনার আবাসিক ব্যবস্থা রয়েছে। তো তবে আমাদের সামগ্রিক বিষয়টি চিন্তা করতে হবে, যাতে অন্তত প্রিমিয়ার লিগগুলো যারা খেলে, এদের একটা মানসম্মত আবাসিক ক্যাম্প, ছেলেদের খাবার, এগুলো আমরা যখন যদি ভবিষ্যতে আমাদের কাজের সুযোগ থাকে, তো আমরা এগুলো নিয়েও ক্লাবগুলোর সাথে আমরা যোগাযোগ করব, এবং ভবিষ্যতে যাতে ছেলেরা ফ্যাসিলিটিসগুলো পায় আমরা এগুলো দেখভাল করব। আপনার মোহামেডান ক্লাব আসলে কতটুকু এই, কারণ মোহামেডান ক্লাব আসলে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য আসলে সুপরিচিত, হকির জন্য এখন আগে যেমনটা ছিল এখন খুব বেশি আমরা দেখি না, সেক্ষেত্রে হকির জন্য মোহামেডান আসলে কি কি পরিকল্পনা নিয়েছে, যেহেতু নতুন কমিটি তারাও এসেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করব, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে।
আবারও স্বাগত এখন মাঠে। প্রিন্স ভাই, যেটা বলছিলাম যে আবাসন ক্ষেত্রে আসলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত জায়গাটা আসলে সুনিশ্চিত করতে হয় খেলোয়াড়দের জন্য, তাহলে খেলোয়াড়দের মাইন্ড বুস্ট আপ ক্ষেত্রে আসলে কাজে দেয়। হকি টার্ফটা সম্ভবত 2024 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং 2024 সালে আসলে এনএসসি থেকে, আমি যতটুকু জানি এনএসসি থেকে তারাও আসলে একটু তদারকি করতে এসেছিল, সার্ভে করতে এসেছিল যে আসলে কি পরিস্থিতি রয়েছে। টার্ফ পরিবর্তনের একটা মেয়াদ উত্তীর্ণ টার্ফে খেলাটা নিশ্চয়ই খেলোয়াড়দের জন্য আসলে ভালো না, ইনজুরিতে হওয়ার সম্ভাবনা নেই, তারপর আসলে ভালো না। এই ক্ষেত্রে আসলে আপনারা যোগাযোগ করেছেন কিনা, নতুন করে আসলে যারা কমিটিতে এসেছে আপনার দায়িত্ব পেয়েছেন তারা আসলে কতটুকু আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারটাতে করছেন? এবং আরেকটা প্রশ্ন করে রাখতে চাই, সেটা হচ্ছে মাঠ বা টার্ফের যে বর্ধিত করার বিষয়টা, সেইটা আসলে কতটুকু কাজ করতে পারছেন আপনারা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা কিন্তু এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারবো না যেহেতু মেয়াদ উত্তীর্ণ। তবে ঘরোয়া লিগ এবং যে প্র্যাকটিসগুলো হচ্ছে এটা আমরা হয়তো যেহেতু খুব বেশি দিন হয়নি আমরা চালিয়ে নিতে পারবো। তো এই বিষয়ে কিন্তু সরকার খুব আন্তরিক এবং কালকে এই বিষয়ে 2 বছর হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা আপনি বলছেন বেশি দিন হয়নি না। ঘরোয়া লিগ এবং এগুলো আমরা চালিয়ে নিতে পারি। আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু বাইন্ডিংস রয়েছে যেটা আমরা করতে পারবো না। এই কারণে যেহেতু নতুন সরকার এসেছে এবং কালকে এই বিষয়ে মাননীয় ক্রীড়ামন্ত্রী উনি নিজেও এই বিষয়ে খুব আন্তরিক এবং অলরেডি আপনার খুব দ্রুতই টেন্ডার হয়ে যাবে এবং আশা করি কাজ শুরু হলে বেশি দিন সময় লাগবে না, হয়তো 3-4 মাসের মধ্যে আমরা একটা ভালো আবার নতুন অ্যাস্ট্রোটার পাবো। কোন দেশের টার্ফ আনা হচ্ছে বাইরে? বেশিরভাগই হল্যান্ডের টার্ফই আমরা ব্যবহার করি। তো এটা ডিপেন্ড করছে আপনার টেন্ডারের উপর, সরকার কোন দেশ থেকে আনবে তখন এটা পরিকল্পনা করে আনা হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে মাঠের অনুশীলনের যে বিষয়টা, টার্ফ দেখা যায় যে আমরা জাতীয় পর্যায়ে যেই টার্ফে আসলে খেলে থাকি, জেলা পর্যায়ের টার্ফ তো পায় না তারা আসলে মাঠেই কাদা মাটিতে আসলে তারা প্র্যাকটিস করে থাকে। সেই জায়গায় যে গতিটা বলের, এটা ব্যালেন্স করা তো অনেক বেশি কঠিন হয়ে যায়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে। এই ক্ষেত্রে আসলে আপনারা টার্ফ বসানোর কাজ অন্য জেলাতে করছেন কিনা? কারণ আমরা দেখে থাকি যে সেনাবাহিনীতে হয়তো বা 1টা বা 2টা টার্ফ রয়েছে, বাহিনীর টার্ফ রয়েছে, বিকেএসপিতে টার্ফ রয়েছে, তবে অন্য জেলাতে আসলে টার্ফের সংকট রয়েছে। এই বিষয়টা আমাদের গতকালকে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে। তো উনি আমাদের আশ্বস্ত করেছেন 30টা জেলায় আপনার 5-a-সাইড যাতে ছোট মাঠ তৈরি করে খেলতে পারে সেই ধরনের একটা পরিকল্পনা সরকারের রয়েছে। তো আমরা খুব আশাবাদী যে এই বিষয়ে আমরা খুব দ্রুত ওনার সাথে বসবো এবং আমাদেরও কিছু পরিকল্পনা তাকে প্রদান করব। আপনাদের যে পরিকল্পনা বা ক্রীড়া প্রতিমন্ত্রীর আলোচনা, নিশ্চয়ই আসলে আপনারাও আশাবাদী যে হ্যাঁ, হকিতে হয়তো বা নতুন কিছু হবে এবং নতুনভাবে আলো ছড়ানোর যে একটা বিকাশের যে শুরুটা হয়েছে সেটা নিশ্চয়ই ধারাবাহিকতার অব্যাহত থাকবে। প্রিন্স ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।